তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট হয়েছে, তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে এবং কিছু সহিংসতা হয়েছে। এদিকে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া তৃতীয় ধাপে 87 উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিকালে ভোটের হিসাব দিতে গিয়ে দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব আকম সাইফুল ইসলাম চৌধুরী এবং আরও আছেন চট্টগ্রাম থেকে সহকর্মী অনুপম শীল। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনার কাছে একটু প্রথমে যেতে চাই। আজকে তৃতীয় ধাপের যে নির্বাচন শেষ হলো, আমি বলছিলাম সেখানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল তিনি সন্তুষ্ট বলছেন, পরিবেশ ভালো ছিল, যদিও বলা হচ্ছে মোটামুটি ভোটের সংখ্যা 35% কথা বলা হচ্ছে। কিন্তু জনাব কাজী হাবিবুল আওয়াল যখন দ্বিতীয় ধাপের নির্বাচনটা হয় এর আগে, তার পরপর যখন সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে তিনি মনে করছেন যে 30% বা এরকম ভোটার যে টার্ন আউট হচ্ছে, উপস্থিতি, তাতে তিনি ব্যক্তিগতভাবে খুশি নন এবং তিনি একথাও বলছেন যে একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেওয়ার ফলে বা নির্বাচনকে বয়কট করার ফলে এই সংকটটা তৈরি হয়েছে। তাহলে আজকে কেন তৃতীয় ধাপের শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল একথা বলছেন? মনে হয় যে আমরা আরেকজন ইলেকশন কমিশনারের একটা কিন্তু বক্তব্য গতকালকে শুনেছি, যেটা হচ্ছে যে 1% ভোটও যদি পড়ে তাহলেও নির্বাচন হয়ে যাবে। সেখানে 1% ভোটে যদি তারা সন্তুষ্ট হতে পারেন, সেখানে তো 35 গুণ সন্তুষ্ট করার কথা। আসলে যেটা হচ্ছে এই নির্বাচনে যেটা ভোট পড়ছে এখন, সেটা হচ্ছে যে একমাত্র যেটা ক্ষমতাসীন দলের প্রতি যারা কমিটেড, যারা ভোটার, তাদের ভোটে পড়ছে এবং সেটা পুরো মাত্রায় পড়ছে না। কারণ আমরা মনে করি না যে বর্তমান ক্ষমতাসীন সরকারের কমিটেড ভোটারের সংখ্যা মাত্র 30 বা 35%, তার চেয়েও বেশি হয়তো কমিটেড ভোটার, তা নাহলে তারা সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার কথা না। সেক্ষেত্রে তাদের কমিটেড ভোটারই ভোট দিচ্ছে এবং দাবি করা হচ্ছে যে আবার বিরোধী দলের অনেকেই নির্বাচন করছেন। তার মানে বিরোধী দলের অনেকে যদি নির্বাচন করেন, তাদের ভোটারদেরকেও তারা হয়তো টেনে টুনে আনছেন, যদিও দলীয় ভাবে নির্বাচন করছেন না। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কমিটেড ভোটারদের আরো অনেক কম ভোটার ভোট দিচ্ছে। তার মানে ভোটের প্রতি মূলত জনসাধারণের আস্থাটা এখন ফিরিয়ে আনাটাই সবচেয়ে বড় সংগ্রাম এখন বোধ হয় আমাদের ভবিষ্যতে। জনাব সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। একটু যেতে চাই সহকর্মী অনুপম শীলের কাছে, জানতে চাই অনুপমের কাছে আজকে উপজেলা নির্বাচন কেমন হলো, সার্বিকভাবে পরিস্থিতি কেমন ছিল? আজকে চট্টগ্রামে মূলত 4টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ এবং বোয়ালখালী, 4টি উপজেলায় চট্টগ্রামের দক্ষিণ পাশে অর্থাৎ দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত। বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা দেখেছি যে সারাদিন ব্যাপী হয়েছে। বিশেষ করে পটিয়া উপজেলায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। সেখানে বেলা 11টার দিকে বলা যায় যে সেখান থেকে যে একটি পক্ষ এসে, চেয়ারম্যান পদপ্রার্থী একটি পক্ষের কর্মী সমর্থকরা এসে সেখানকার ব্যালট পেপার, সিল, এই ধরনের নির্বাচনী সরঞ্জাম তারা অনেকটা ছিনিয়ে নিয়ে গেছে। এরপরে সেখানে জেলা প্রশাসক তিনি সেখানে গেছেন এবং তিনি নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ভোট কেন্দ্রের ভোট স্থগিত করেছেন এবং সেক্ষেত্রে প্রায় 3100-র মতো ভোটার সেই ভোট কেন্দ্রটিতে দুটি আলাদা আলাদা, অর্থাৎ পুরুষ এবং মহিলা দুটি আলাদা বুথকে মিলিয়ে সেখানে ছিল। আর এর বাইরে আনোয়ারা উপজেলায় আমরা জানি যে এবার সবচেয়ে জমজমাট, এই ধাপে সবচেয়ে জমজমাট নির্বাচনটি হয়েছে আনোয়ারা উপজেলায়। সেখানে আমরা সারাদিন ব্যাপী প্রচুর ভোটারের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর প্রধান কারণ হিসেবে স্থানীয়রা যেটি বলছেন যে এই উপজেলা নির্বাচনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান, তাদের একটি বলা যায় যে পেছন দিক থেকে বা পেছনের ভোটের প্রার্থীদের পেছনে এক ধরনের প্রভাব আছে এবং সেই প্রেক্ষাপটে তাদের যে স্ব অনুসারীরা আছেন তারা আপনি বলছিলেন এই উপজেলাতে, মানে যেখানে নির্বাচনটা হয়েছে সেখানে ভোটার উপস্থিতি বেশি ছিল। প্রাথমিকভাবে কি জানা গেছে যে কত শতাংশ ভোটার সেখানে তারা ভোট প্রয়োগ করেছেন? আনোয়ারা উপজেলায় সেটি 50% উপরে আমরা সর্বশেষ যেটি
রিটার্নিং কর্মকর্তার সাথে, উনি অবশ্যই এখন ভোট গণনা নিয়ে ব্যস্ত। তারপর উনি প্রাথমিকভাবে যেটি বলেছেন যে 50% উপরে ভোট আনোয়ারা উপজেলা হয়েছে, তবে অন্যান্য 3 উপজেলা অর্থাৎ পটিয়া, চন্দনাইশ এবং বোয়ালখালী সেখানে কিন্তু ভোটের সংখ্যা বেশ কম, এবং আমরা যেটি ধারণা করছি হতে পারে বলে আপনাদেরকে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ হতে পারে, কারণ আমরা সেটাই বলছিলাম যে রিটার্নিং কর্মকর্তা তিনিও আসলে আমাদেরকে একটি ধারণা দিয়েছেন যে সেটি সর্বোচ্চ 35% পর্যন্ত হতে পারে, যদিও তিনি এখন খুবই ব্যস্ততা দেখিয়েছেন আমাদেরকে। আর এর মধ্যে স্থানীয়রা যেটি বলছেন যে আসলে পটিয়া, চন্দনাইশ এবং বোয়ালখালীতে প্রার্থীরা যে নিজেদের উদ্যোগে যে সমস্ত ভোটারদেরকে ভোট কেন্দ্র মুখ পর্যন্ত নিয়ে আসতে পেরেছেন, তারাই শুধুমাত্র ভোট দিতে এসেছে। মানে অর্থাৎ স্ব উদ্যোগে এসে ভোট দেওয়ার এই ধরনের ভোটারের সংখ্যা যথেষ্ট কম বলেই ভোটাররা, আমরা যাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে মূলত ভোটারদের মধ্যে এক ধরনের, যেটি একটু আগে আমাদের অন্য অতিথিও বলছিলেন, যে অনীহা আছে যে যেহেতু প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যারা আছেন সবাই আওয়ামী লীগের বিভিন্নভাবে, কেউ সক্রিয় কর্মী, কেউ সমর্থন করেন এরকম, সেক্ষেত্রে একটি বড় অংশ যারা মূলত বিএনপি বা অন্যান্য দলগুলো সমর্থন করেন তাদের এর মধ্যে একটি বড় অনীহা আছে এই ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে। এটি স্থানীয়দের একটি ধারণা, এবং উপজেলায় আমি আপনার কাছে আবার ফিরে আসছি। আমি একটু যেতে যাচ্ছিলাম সাইফুল ইসলাম চৌধুরীর কাছে। চৌধুরী, আপনি বলছিলেন যে ভোটার উপস্থিতি বাড়াতে হলে কাজ করতে হবে, আসলে কি কাজটা কীভাবে সম্ভব? সহকর্মী অনুপম শীল বলছিলেন যে আনোয়ারের কথা বলছিলেন, যেখানে প্রায় 50% ভোট হয়েছেন, সেখানে হয়তো প্রার্থীদের অনুসারী বেশি ছিল, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু সার্বিকভাবে যেমন আজকে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনের কাজী হাবিবুল আওয়াল বলছেন যে তৃতীয় ধাপে 35% ভোটার ভোট দিয়েছেন, যেটা ছিল প্রথম ধাপে যেটা ছিল 36% মতো, এবং দ্বিতীয় ধাপে ছিল 37.57%। এটা হচ্ছে মোটামুটি গড় একটা ভোটারের সংখ্যা যারা ভোট দিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনে নিশ্চয়ই এই 30 বা 35% ভোট পাওয়াতে কেউ খুশি হওয়ার কথা নয়। তাহলে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনতে হলে কি ধরনের উদ্যোগের প্রয়োজন আছে? ভোট কেন্দ্রে আসার জন্য যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু সবাই মোটামুটি রাজনীতি সচেতন, এটা গ্রামে গঞ্জে যেখানে হোক না কেন। তারা যদি ভোটে একটা পক্ষ নির্বাচনে অংশ নিচ্ছে না, এক পক্ষ যেহেতু নির্বাচনে অংশ নিচ্ছে না তারা আসছে না ভোট দিতে, আরেক পক্ষ যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের ভেতরেও দেখেন আনোয়ারাতে দুজনই শক্তিশালী মানুষ, কিন্তু তাদের সমর্থন আছে দুজন প্রার্থীকে, যে কারণে আনোয়ারাতে কিন্তু ভোটার বেশি এসেছে। তার মানে হচ্ছে যিনি নির্বাচিত হবে তার ওজনটাও এখানে ফ্যাক্টর, কারণ তার পেছনে যদি শক্তিশালী লোকজন না থাকে তিনি একটা দুর্বল লোকের পেছনে লোকজন কাতারবন্দি হবে না। কাতারবন্দি হওয়ার জন্য সামনে একটা শক্তিশালী লোক দরকার, এবং নির্বাচনের যে আমাদের সিস্টেমটা হয়ে গেছে এখন সেটা হচ্ছে যে আসলে কি শক্তিশালী লোক কিনা এটা বোঝাই আমাদের মুশকিল হয়ে গেছে। আমার কাছে অনুপম শীলের কথা শুনে মনে হচ্ছে যে আনোয়ারাতে যারাই প্রতিদ্বন্দ্বিতা করুক না কেন স্থানীয় হবে তারা দুজনেই প্রতিদ্বন্দ্বী এবং শক্তিশালী, এবং ফলে ভোটাররা কিন্তু এসেছে দুজনের মধ্যে বাছাই করতে এসেছে। বাছাই করবার জন্য আমার সামনে বাছাই করবার জিনিসই না থাকে, বাছাইটা করবো। অর্থাৎ নির্বাচনটাকে আসলে আগে জনমুখী করতে হবে, জনমুখী নির্বাচন করলে জনগণ নির্বাচন। অনুপম শীলের কাছে একটু যেতে চাই। অনুপম শীল, আপনি বিরোধীতে যাওয়ার আগে বলছিলেন যে আনোয়ারা উপজেলায় নির্বাচনটা ভালো হয়েছে এই অর্থে যে অনেক বেশি সংখ্যক ভোটার গেছেন ভোট কেন্দ্রে। একটা বড় কারণ হচ্ছে দুজন প্রার্থীর পেছনে দুজন বড় ব্যক্তি ছিলেন। আপনি বলছেন সরাসরি যে সাবেক ভূমিমন্ত্রী একজন প্রার্থীর পক্ষে ছিলেন বা তার অনুসারী একজন ছিলেন, এবং বর্তমান অর্থ প্রতিমন্ত্রী অনুসারী আরেকজন প্রার্থী, তাই তো? কিন্তু বর্তমান নির্বাচন বিধি অনুযায়ী এই জাতীয় নির্বাচনে, মানে স্থানীয় সরকার নির্বাচনে, কোনো এমপি বা কোনো মন্ত্রী প্রভাব বিস্তার করার কথা নয়, বা তারা সরাসরি তো নির্বাচনী কাজে অংশ নিতেই পারবেন না। তাহলে কাজটা কীভাবে হলো? না, আসলে ওনারা যে সরাসরি এই বিষয়গুলোকে, মানে অর্থাৎ এই দুজন প্রার্থীকে একেবারে মাঠে নেমে তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, এটি হচ্ছে আসলে রাজনৈতিক সমীকরণ। কারণ হচ্ছে, আমি যদি একটু বলি, সেখানে মোজাম্মেল হক চৌধুরী নামে যিনি আনারস প্রতীকের প্রার্থী, তিনি সেই আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের
সাবেক সভাপতি, এবং বেশ একটি গুঞ্জন আছে যে সাইফুজ্জামান চৌধুরী মূলত তিনি আখতারুজ্জামান বাবুর সন্তান। এই আখতারুজ্জামান বাবুর মৃত্যুর পরে সাইফুজ্জামান চৌধুরী যখন দৃশ্যপটে আসেন তখন এই মোজাম্মেল হককে তিনি অর্থাৎ সেখানে রাজনৈতিকভাবে এই মোজাম্মেল হক একটু কোণঠাসা হয়ে পড়েন। সেই জায়গায় পরপর দুইবার সেখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তৌহিদুল ইসলাম, যিনি মূলত অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাম্মেল হকের, এবং তিনি এই গত 2 টার্মে উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তিনি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসারী হিসেবেই এলাকায় পরিচিত। তো যে কারণে আসলে একেবারে সভা সমিতি বা মিটিং করে এই দুজন অর্থাৎ দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে দুজন হেভিওয়েট নেতা প্রতিমন্ত্রী কিভাবে করলেন? উনি কি ঢাকা থেকে করেছেন নাকি চট্টগ্রামে সফর করেছেন মাঝে মধ্যে? কারণ একজন মন্ত্রী কিন্তু নির্বাচনী এলাকায় যাওয়ার কথা নয় এরকম সময়। না, আমি তো শুরুতেই বলছিলাম যে আসলে তারা কেউই নির্বাচনের একেবারে মাঠে নেমে সরাসরি ভোট চেয়েছেন, বিষয়টি সেরকম নয়। বিষয়টি হচ্ছে যেহেতু তাদের দুজনেরই এলাকায় রাজনৈতিক একটি প্রভাব বলয় আছে এবং তারা সেই প্রভাব বলয়টিকে ব্যবহার করেই দুজন প্রার্থীর সাথে ছিলেন এবং এই বিষয়টি নিয়ে আলোচনা ধন্যবাদ। আমি আপনার কাছে আবার আসার চেষ্টা করবো। আমি একটু এই যে বিষয় নিয়ে অনুপম ছিল সাথে কথা বলছিলাম, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, এটা নিয়েই কথা বলতে চাই। নির্বাচনী আইনে একটি স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী বা এমপিরা সরাসরি তারা প্রচারণা রাখতে পারবেনই না বা কোনো প্রভাব বিস্তার করতে পারবেন নাও বলে বলা হচ্ছে, এবং এইটার কারণ দেখিয়ে আওয়ামী লীগ ইতিমধ্যেই তারা বলছে যে এই নির্বাচনে যেন কোনো মন্ত্রী বা কোনো এমপির স্বজনরা নির্বাচনে অংশ করতে না পারে। আপনি নির্বাচন আইনটি নিয়েই আসলে আপনাকে জানতে চাচ্ছি, যদি এটা স্থানীয় সরকার নির্বাচন হয়, একজন ব্যক্তি তার পছন্দের প্রার্থীর পক্ষে যদি কথা বলেন, উনি যদি মন্ত্রী হন বা এমপি হন, অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না। কারণটা হচ্ছে নির্বাচনে যদি করতে হয় তাহলে একজন এমপির আত্মীয় বলে নির্বাচন করতে পারবে না, এটাও যেমন হতে পারে না। যেমন আমি আমার নিজের এলাকার কথা বলি, আমার নিজের এলাকায় যে বর্তমান যে ক্ষমতাসীন মানে সরকার দলের যিনি এমপি, তার ভগ্নিপতি প্রার্থী, কিন্তু ভগ্নিপতি হচ্ছে কিন্তু এমপির বিপক্ষে, এমপি সমর্থন করতেছেন অন্য একজনকে। এখন আপনি কি স্বজন বলে কি তাকে বলবেন যে তিনি নির্বাচন করতে পারবেন না? এটা হতে পারে। আপনার প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা, আপনি এদিকে বলবেন ভোটার আসতে হবে, সেটা দলীয়ভাবে আওয়ামী লীগ করছে, কিন্তু নির্বাচন কমিশন তো সেটা বলছে না। নির্বাচন কমিশন তার থেকে বাধা নেই বা নির্বাচন আইনের দিক থেকেও কোনো বাধা নেই। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি, ধরেন আমি যদি আরেকটু বিষয় খুলে বলি আপনাকে, এরকম যে এই নির্বাচন যখন হলো, উপজেলা নির্বাচনের কথা হলো, যখন আওয়ামী লীগ বললো তারা তাদের প্রার্থিতা ঘোষণা করবে না, অর্থাৎ তারা প্রতীক দেবে না, এবং একই সাথে তারা বললো যে মন্ত্রী মিনিস্টারদের এমপিদের আত্মীয়স্বজন অংশ নেবে না। পরপরই নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পিকার বরাবর চিঠি দেওয়া হলো এবং যে অনুরোধ করা হলো যাতে কোনো এমপি নির্বাচনে প্রভাব বিস্তার না করেন, তাই তো? তাহলে কি নির্বাচন কমিশনের নিজের উপর আস্থার ঘাটতি আছে? যদি কোনো ব্যক্তি নিয়ম ভেঙে কোনো নির্বাচনী কাজে অংশ নেয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারত নির্বাচন কমিশন। কেন চিঠি দিতে হচ্ছে স্পিকারকে? তার মানে নির্বাচন কমিশনের আস্থার অভাব রয়েছে, তারা এই নির্বাচন ভালো মতো করতে পারছেন না, বা এই কথাও বলছেন যে অবৈধভাবে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া যাবে না। তাই যদি হয়, বিরোধী বিএনপির একটা অভিযোগ ছিল যে জাতীয় নির্বাচনের সময় যে সংসদ বিলুপ্ত না করেই যদি কেউ নির্বাচনে অংশ নেয় বা মন্ত্রীরা নির্বাচনে অংশ নেয় বা এমপিরা নির্বাচনে অংশ নেয়, তাহলে তারা প্রভাব বিস্তার করবেন। সে অভিযোগ তো সত্য হয়? তাহলে এটা আসলে গোঁজামেলে হয়ে যাচ্ছে। কারণটা হলো কি, আমরা এখন বলতেছি যে স্বজনরা আসবে না, প্রভাব বিস্তার করা যাবে না, দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না। তো প্রথমত দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, দলীয়ভাবে নির্বাচন না হলে তো কারোরই আর কিছু বলার দরকার নেই, সব চুপচাপ যার মতো নির্বাচন করছে। এটা বাস্তবে সম্ভব না। দলীয়ভাবে যদি নির্বাচন না হয়, আওয়ামী লীগ প্রতীক দিচ্ছে না, সেখানে আবার এটা বলা হচ্ছে বিএনপির অতজন নির্বাচন করতেছে। বিএনপি তো নির্বাচনই করতেছে না, তো বিএনপির নাম আছে কেন? যে বিএনপির এতজন বহিষ্কৃত প্রার্থী, এতজন সমর্থিত প্রার্থী, এতজন সাবেক প্রার্থী। তো এটা হচ্ছে কি, মানে এটা আমাদের সাথে এক ধরনের তামাশা করা হচ্ছে যে দেখো আমরা বলেছিলাম যে নির্বাচন হবে হচ্ছে দলীয় প্রতীক নিয়ে, তারপরে ওরা আসতেছে, ওরাও তো নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আসছে। তার মানে কি, যে আমরা কি চাচ্ছি এটা আমরাই বুঝতেছি না। আমরা আমাদের চাওয়াটা একটা সুশৃঙ্খল পথে আসছে না। আপনি ধরেন এরপরে আর কিছুদিন পরে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে,
তখন আবার কি হজবরল হবে জানি না, কারণ ইউনিয়ন পরিষদে আপনার আগে প্রতীক দিয়েছে দলীয় ভাবে। প্রতীকের সমস্যাটা কোন জায়গায়? আপনি প্রতীক দিচ্ছেন চেয়ারম্যান পদে, আপনি ভাইস চেয়ারম্যানকে প্রতীক দিচ্ছেন, নাগো দেননি। ইউনিয়ন পরিষদ পৌরসভাতে আপনি প্রতীক দিচ্ছেন চেয়ারম্যান বা মেয়রকে, মেম্বারদেরকে দিচ্ছেন না, কাউন্সিলরদেরকে দিচ্ছেন না। তাহলে এটা কি ধরনের হজবরল? যা করবেন একরকম ভাবেই করেন, না করলে কোনোটাই করেন না। এই আদা খেসরা করার কোনো অর্থ হয় না। এবং এই যে দলীয় প্রতীকে দেওয়ার ক্ষেত্রে, প্রতীক দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতিটা, প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো একই পদ্ধতি অনুসরণ করে, সেটা হচ্ছে তারা কেন্দ্রীয়ভাবে এই অনুমোদন দেয় এবং প্রায় দেখা যায় যে সেই প্রার্থী হয়তো অনেক সময় ভোটে হেরে যাচ্ছেন। এইটা কেন স্বচ্ছভাবে তৃণমূলদের ভোটের মাধ্যমে করা হয় না? এটা তো দলীয় নেতৃত্বগুলো না আমাদের হচ্ছে একদম মানে তারা দলগুলো না আসলে হচ্ছে কর্পোরেট একটা কালচারে চলে গেছে। দল কিন্তু দলীয় ভিত্তিক না, এবং দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নাই। গণতন্ত্রের চর্চা নাই, আপনি উপর থেকে চাপায় দেওয়া যে না অমুক অমুক হচ্ছে আমার লোক আসবে এভাবে। কিন্তু নিচ থেকে এসে যদি বলতো যে নিচ থেকে যাতে তুলে দিলাম তারা আপনার লোক, এভাবে আপনার লোক কিন্তু হচ্ছে না, আমার লোককে আমি পাঠাচ্ছি জনগণের কাছে। হ্যাঁ, আর কিছুদিন পরে হয়তো আপনার আবু জাফর ওবায়দুল্লাহ খানের কবিতায় প্রয়োগ শুরু হয়ে যাবে, জনগণকে হয়তো বেছে নেওয়া হবে, প্রতিনিধি না। এই অবস্থা চলে আসতে পারে। অনেক অনেক ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আমাকে শেষ করতে হচ্ছে। অনুপম শীল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা যেটা বলছিলাম যে যদি রাজনৈতিক দলগুলো অন্তত এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল যাদের যে কাউন্সিলর আছে তাদের মাধ্যমে যদি প্রার্থী নিয়োগ দেয়, মনোনয়ন দেয়, তাহলেও কিন্তু আমরা একটা বলছিলাম যে কেন বেশি সংখ্যক মানুষ ভোটের মাঠে আসছে না, তাহলে হয়তো একটা ভালো ইতিবাচক দিক থাকতে পারতো হয়তো। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমরা আবারও কথা বলবো ভবিষ্যতে।